Okay, I'm calling your names. Please respond. Mahir Faisal. Mahir Faisal. Shah Alam. Ikram Khan. Yes, sir. Tasnia. Shah Alam, sir. Yes, sir. Please try to respond in time. Jahangir Alam. Yes, sir. Abu Saleh. Yes, sir. Kaji Nafiz. Yes, sir. Rushida. Yes, sir. Ashiful Islam. Yes, sir. Afia. Yes, sir. Noshin. Shafkat. Yes, sir. Sadia. Minhajul. Yes, sir. Yes, sir. Try to respond in time. Sir, Raj Sadia Khan. Sarkar. Yes, sir. Yes, sir. Azhar Muhammad. Yes, sir. Imran. Yes, sir. Dipanjan. Yes, sir. Rezwan. Present, sir. Faria. Present, sir. Afisa. Present, sir. Syed Kamrul. Mahmudur Rahman. Yes, sir. Alvi. Sir, Syed Kamrul. Alvi. Faiz Rahman. Jubair Ahmed. Yes, sir. Tahmid Nawaz. Present, sir. Mahmudul Arifin. Yes, sir. Mahidul Arifin. Omar Farooq. Yes, sir. Maruf Hussain. Yes, sir. Tanzilul Haq. Yes, sir. Jannatul Firdaus. Yes, sir. Imran Hussain. Yes, sir. Anubendro. Yes, sir. Mehboob Hussain. Yes, sir. Mehdi Hassan. Present, sir. Rabbi Hassan. Present, sir. Hridoy. Yes, sir. Ashik. Yes, sir. Bilal Hussain. Sharmin Jamal. Yes, sir. Bilal absent. Nazmul Sakib. Yes, sir. Sir Bilal Hussain. Alamin. Alamin absent. Riyad Ahmed. Yes, sir. Sir Alamin, sir. Riyad. Yes, sir. Humam Rafiq. Present, sir. Shahar Sakib. প্রেজেন্ট স্যার। Okay. স্যার So ভাইয়া স্যার আমি বলছিলাম এখানে- কিন্তু স্যার কোনো কারণে কাজ করে নাই স্যার মাইক। Alvi. Then Noshin Nahar. Mahid Faisal. Okay. So today we'll go to chapter 2. Before going to chapter 2, I'd like to talk about feedback controller. I'd like to talk about feedback controller. We have already studied the PD controller and we have already studied the feedback approach 1 controller, right? স্যার So- আজকে আমাদের সিটি হবে না। সিটি হতে পারে, যে কোনো সময় নিতে পারে, আবার নাও নিতে পারে। সিটির তোমাদের একটু আমি তোমাদেরকে আনসার্টেনটির মধ্যে রাখবো, সো দ্যাট ইউ অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য সিটি, ইউ অলওয়েজ গেট আপ টু ডেট উইথ দ্য ক্লাস। ঠিক আছে, এটা আমি ইচ্ছা করেই তোমাদেরকে একটু আনসার্টেনটির মধ্যে রাখছি, যাতে করে তোমরা প্রতি ক্লাসে আপ টু ডেট থাকো, পড়া যাতে জমে না থাকে। আচ্ছা, আমরা we have seen how the PD controller works, right? PD, which is K into S plus ZC, right? This was the PD controller, right? And we also have seen what is the feedback controller. There is two feedback. One is KFS
another is unity feedback major loop, right? So এটাকে আমরা কিভাবে কি করেছি একটু সিম্পলিফাই করেছি, খেয়াল করো। এটাকে আমরা এই দুটো ব্রাঞ্চ কি করেছি, সিম্পলিফাই করেছিলাম, রাইট? সো কিভাবে লিখেছি, k1 gp and then kfs plus 1 টাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, kf কমন নিয়ে s plus 1 by kf, এভাবে আমরা লিখেছি, রাইট? সো এখন আমরা অলরেডি ফিডব্যাক কন্ট্রোলার খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোলার, রাইট? ফিডব্যাক কন্ট্রোলার, আর এটা কি, পিডি কন্ট্রোলার, রাইট? আচ্ছা, পিডি এবং ফিডব্যাকের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, এগুলো আমরা একটু নোট ডাউন করে আমি এখানে শেষ করছি। ফিডব্যাক কন্ট্রোলার এবং পিডি কন্ট্রোলার, এখানে খেয়াল করো, পিডি কন্ট্রোলারের মধ্যে জিরোটা কোথায় আছে, ফরওয়ার্ড পাথ, রাইট? জিরোটা কোথায় আছে, ফরওয়ার্ড পাথে স্যার। ফরওয়ার্ড পাথ। আর ফিডব্যাক কন্ট্রোলার কোথায় আছে, ফিডব্যাক পাথে আছে, রাইট? এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে জিরোটা, দিস ইজ দ্য জিরো, ঠিক আছে? যেটা উপরে পিডির ক্ষেত্রে ফরওয়ার্ড পাথে আছে, s plus 1 by kf, এটাই হচ্ছে জিরো। ওকে, এখন পিডির ক্ষেত্রে টিএস যেটা ওভারঅল ট্রান্সফার ফাংশন, টিএস এ কি আছে, একটা জিরো আছে, কিন্তু ফিডব্যাকের ক্ষেত্রে কোনো জিরো নাই। এটা কি সবাই বুঝতে পেরেছো? Is that clear to all of you? কারণ টিএস এর যে ফর্মুলা g divided by 1 plus gh, হ্যাঁ, টিএস টি এর যে ফর্মুলা g divided by 1 plus gh, এখানে খেয়াল করো, এই ফর্মুলার মধ্যে উপরে কি আছে, g আছে, রাইট? পিডির ক্ষেত্রে g এর মধ্যে কিন্তু জিরোটা ঢুকে গেছে, রাইট? But in the case of feedback controller, there is no zero in the g. That means forward path. g মানে হচ্ছে ফরওয়ার্ড পাথ, এই ফরওয়ার্ড পাথে কোনো জিরো নেই, এই জন্য টি এর মধ্যে কোনো জিরো নেই। তাহলে এখানে কি লিখবো, ফিডব্যাকের জন্য নো জিরো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ফিডব্যাক কন্ট্রোলারের ক্ষেত্রে টিএস এ কোনো জিরো নেই, ফিডব্যাক পাথে জিরো আছে, কিন্তু টিএস এর মধ্যে কোনো জিরো নেই, বিকজ টিএস এর উপরে তো জি থাকে, জি এর মধ্যে কোনো জিরো নেই, শুধু এইচ এর মধ্যে জিরো আছে, ঠিক না? আরেকটা হচ্ছে স্পিড। স্পিডটা কিন্তু পিডিটা একটু ফাস্টার, স্লাইটলি ফাস্টার পিডিটা, ঠিক আছে? স্লোয়ার, আর for the case of feedback controller it is slower than PD, because ওখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো নাই, ঠিক আছে? আর in the case of noise, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাই সেন্সিটিভিটি। পিডিতে কি থাকবে, আমরা ল্যাব ক্লাসে ওইটা ডিসকাস করেছি, হাই সেন্সিটিভিটি থাকবে, কারণ জিরো আছে, আর জিরো থাকলে, যে কোনো সিস্টেমে জিরো থাকলে ওই জিরোটা নয়েজটাকে অনেক বাড়িয়ে ফেলবে। Is that clear? High sensitivity to noise. Sensitivity to noise. আর ফিডব্যাকের ক্ষেত্রে কি, লো সেন্সিটিভিটি বা অলমোস্ট নো সেন্সিটিভিটি টু নয়েজ, লো সেন্সিটিভিটি। ওকে, সো এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নয়েজটা। আসলে প্র্যাকটিক্যাল সিস্টেমে সবসময় নয়েজ থাকে, নয়েজের কারণে ফিডব্যাকটাকে আমরা প্রিফার করি। এই জন্য আমরা ল্যাবে ফিডব্যাক দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি, ওখানে দেখেছি ফিডব্যাক রিলেটিভলি কি একটু স্লো,
PD এর তুলনায়, কিন্তু still it is preferable in practical system because it has no noise sensitivity like PD has. Okay, so আমরা এখানে চারটা জিনিস কম্পেয়ার করলাম, এখানে দেখলাম যে কোনটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। I hope it is clear now. Is that clear? Yes, sir. এটা কি ক্লিয়ার এই চারটা পয়েন্টের রেসপেক্টে দুটার পার্থক্যটা? Yes, sir. Yes, sir. Okay, so I'm closing this anyway. So let's move on to our next chapter, chapter 2. In chapter 2, in our last class, we have seen that how to use differential equation to get the transfer function, right? এটা আমরা দেখেছি differential equation কি থাকে? In general, এখানে দেখো r গুলো হচ্ছে ইনপুট, আর rটা কি ইনপুট, c টা কি আউটপুট। তো এখানে দেখো এখানে কিছু r এর টার্ম আছে, r টি টার্ম আছে, আর এখানে কিছু কি আছে, ct টার্ম আছে, ct। সো ct এর সাথে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলো থাকবে, দেখো এখানে অনেকগুলো ডিফারেনশিয়াল কি আছে, অপারেটর আছে বিভিন্ন অর্ডারের, এবং তার সাথে কিছু কি আছে, কোএফিসিয়েন্ট আছে। সো এটার করেসপন্ডিং আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তখন এই ডিফারেনশিয়াল আর বিভিন্ন অর্ডারের অপারেটর থেকে বিভিন্ন অর্ডারের কি আসবে, কমপ্লেক্স ভেরিয়েবলের টার্মগুলো আসবে, s টু দি পাওয়ার n, s টু দি পাওয়ার n - 1 ইত্যাদি এগুলো আসবে। সো এক কথায় এখানে এই ধরনের একটা কি তৈরি হবে, একটা পলিনোমিয়াল এখানে তৈরি হবে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে ইনপুটের বিভিন্ন টার্মের সাথে যে কোএফিসিয়েন্ট গুলো আছে ওগুলো দিয়ে একটা কি হবে, আরেকটা পলিনোমিয়াল তৈরি হবে, এবং ইনপুটের পলিনোমিয়াল গুলো উপরে থাকবে আর আউটপুটের ইয়েগুলো কোএফিসিয়েন্ট গুলো নিচে থাকবে, এবং এই দুটো মিলেই কিন্তু ট্রান্সফার ফাংশন তৈরি হবে। সো গত ক্লাসে আমরা এরকম একটা এক্সাম্পল দেখেছি। আচ্ছা, এটা বাদ দেই। লেটস সে d square y dt square plus 2 into dy by dt plus 3 is equal to 4 dr by dt plus 3, for example. তাহলে এটার ট্রান্সফার ফাংশনটা কি হবে? What will be the transfer function of this? ইনপুটের সাথে যেগুলো আছে 4 dr by dt plus 3, ওখান থেকে কি আসবে, 4s plus 3 আসবে, ঠিক আছে? এবং from the left hand side this polynomial will come, that is s square plus 2s plus 3. Is that clear? Yes, sir. ইনপুটের গুলো নিউমারেটরে থাকবে আর আউটপুটের গুলো কোথায় থাকবে, এখানে 3y হবে, আউটপুটের গুলো কোথায় থাকবে, ডিনোমিনেটরে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এখানে কোনো অর্ডার মিসিং হয় তাহলে ওটা এখানে থাকবে না, জাস্ট ওটা মিসিং, এখানেও মিসিং হবে। সো এটা আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব কিভাবে সার্কিট থেকে আমরা একটা সার্কিটের জন্য কিভাবে ট্রান্সফার ফাংশন বের করে আনতে পারি। ওকে, সো for a series circuit we can write the KVL equation like this. For example, VL plus VR plus VC is equal to V. Right? You can write this KVL equation. And then we know the voltage current relationship for inductor. The VL is equal to L into di by dt. We know this, right? এবং সি এর ক্ষেত্রে কি, এটা তো এল এর ক্ষেত্রে লিখলাম, তাই না? এল এর ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট রিলেশন কি, এগুলো মনে রাখতে হবে আমাদের। VL is equal to L into di by dt. That is the relation between voltage and current for the case of inductor. For the case of capacitor, what is the relation? You know it. IC is equal to C into dVC by dt.
ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ফর দ্য কেস অফ ক্যাপাসিটর। সো এই রিলেশনগুলো আমরা এখানে ইউজ করব। ওকে, সো এখানে ভিআর এর পরিবর্তে এখানে আইআর লিখেছি, ভিসির পরিবর্তে 1/c ইনটু ডিআর ইন্টিগ্রেশন অফ আইডি ডি টাউ লিখেছি। ওকে, সো এটা কোথা থেকে আসছে? ওই যে ক্যাপাসিটরের যে রিলেশন, ভোল্টেজ কারেন্ট রিলেশন, এখান থেকে আসছে। v is equal to integration of i 1/c into i d টাউ, এখান থেকে আসছে। ওকে, তো এখানে এই পর্যন্ত আশা করি সবার কাছে ক্লিয়ার। সো আমরা এটা কেভিএল থেকে আমরা এটা লিখলাম। এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটা টাউ দিয়ে, কিন্তু ফাইনাল ভেরিয়েবলটা কিন্তু টি দিয়ে, যেহেতু এগুলো সব টি দিয়ে। খেয়াল করো, আগে সব যেহেতু টি দিয়ে লিখছি, এখানে আমাকে আলটিমেটলি এই জিনিসটা কিন্তু টি এর একটা ফাংশন। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা অন্য কোনো ভাবে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব এটা আমাদের উপর, ইট ডিপেন্ডস হোয়াট ইজ দ্য আউটপুট, হোয়াট ইজ দ্য ইনপুট। এখন ফর এক্সাম্পল, যদি আমাদের ইনপুট যদি আই হয়, সরি ইনপুট তো ভি, আউটপুট যদি আই হয়, আমরা ইকুয়েশনটাকে আই তে নিয়ে যাব। কিন্তু আউটপুট ফর এক্সাম্পল যদি কিউ হয়, তাহলে এটা কিউ তে নিয়ে যাব, পুরো ইকুয়েশনটা কিউ তে নিয়ে যাব। আমার কথাটা বুঝতে পারছো? সো কোন ট্রান্সফার ফাংশন বের করার আগে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আমাদের আউটপুট। ফর এক্সাম্পল, এটা হচ্ছে কি ইনপুট, রাইট? এটা হচ্ছে ইনপুট। এখানে আউটপুট যদি আই হয়, তাহলে ইকুয়েশনটা আই তে লিখতে হবে। আউটপুট যদি ভিসি হয়, তাহলে ইকুয়েশনটা ভিসি দিয়ে লিখতে হবে। আউটপুট যদি ফর এক্সাম্পল চার্জ, এখানে যে চার্জটা ফ্লো করছে কিউ হয়, তাহলে ইকুয়েশনটা কিউ দিয়ে লিখতে হবে। সো ট্রান্সফার ফাংশন বের করার আগে আমাদের ইকুয়েশনটা অ্যাকর্ডিংলি কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। Yes, sir. অলরাইট, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, এখন দেখো আমরা ইকুয়েশনটা এখানে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আউটপুট হচ্ছে আই ইজ দ্য আউটপুট। সো আই যদি আউটপুট হয়, আমরা এই ইকুয়েশনটা আই এর পিওর ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব। সো এখানে আমরা যেহেতু একটা ইন্টিগ্রেশন টার্ম আছে, এটাকে আমরা একবার ডিফারেনশিয়েট করে ইকুয়েশনের বোথ সাইডে আমরা এটাকে পিওরলি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারবো। সো উই উইল ডু দ্যাট। এল ইনটু, আমরা এখানে সরি এটা কিউতে ট্রান্সফার করা হয়েছে, আমার মনে হয় কিউটাকে আউটপুট ধরা হয়েছে। এক্ষেত্রে আমি একটু দেখে আসি। না, এক্ষেত্রে ভিসিটাকে আউটপুট ধরা হয়েছে, ভিসিটাকে আউটপুট ধরা হয়েছে। ওকে, সো ভিসিটা যদি আউটপুট হয়, আমি আবার এক্সপ্লেইন করছি। ইফ ভিসি ইজ দ্য আউটপুট, আমি এই পুরো ইকুয়েশনটাকে ভিসিতে কনভার্ট করতে হবে। ভিসিতে কনভার্ট করার আগে দেখো, আমরা ভিসির সাথে কিউ এর একটা সম্পর্ক আছে। ভিসির সাথে কার সম্পর্ক আছে? কিউ এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? একটু আগে আমরা লিখেছি, ভিসি ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ কি আই ডিটি, রাইট? তাহলে ইন্টিগ্রেশন অফ আই ডি টাউ বা ডিটি, এই আই ডিটিটা কি? এটা কিউ না? জি স্যার। তাহলে আমরা জানি যে ভিসি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এটা তোমরা সরাসরি ইউজ করেছো সার্কিটে। সো আমরা এখানে লিখছি সেটা, যে এটা পুরো ইকুয়েশনটাকে কিউতে ট্রান্সফার করে ফেলছি। কিউতে ট্রান্সফার করার পর তারপর আমরা কিউটাকে ভিসিতে কনভার্ট করব। ঠিক আছে, আমরা লিখবো যে কিউ ইজ ইকুয়াল টু সিভি, সি ইনটু ভি, এভাবে লিখতে পারি। হ্যাঁ, কিউটাকে ট্রান্সফার করে নিতে পারি। সো আমরা ইকুয়েশনটাকে, আইটাকে আমরা জানি আই এর সাথে রিলেশন কি, আই ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এটা আমরা জানি না? জানি। সো আমরা যেটা করব, এই ইনিশিয়াল যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আই আছে, আই থেকে আমরা যদি কিউতে নিয়ে যেতে পারি, কিউ থেকে আমরা কিসে নিয়ে যেতে পারবো? ভিসিতে নিয়ে যেতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? আই থেকে আমরা এই যে এই রিলেশন দিয়ে আই থেকে কিউতে নিয়ে যেতে পারবো। আবার এই রিলেশন দিয়ে আমরা কিউ থেকে কোথায় নিয়ে যাব? এক নম্বরে এটা, দুই নম্বরে এটা, এই দুটো রিলেশন দিয়ে আই থেকে আমরা ভিসিতে নিয়ে কনভার্ট করে ফেলতে পারবো। সো সেটাই আমরা এখানে করছি। দেখো, আমরা এই ইকুয়েশনটাকে, উপরের যে ইকুয়েশন, এটাকে আমরা
কিউ তে কনভার্ট করছি, আই এর পরিবর্তে ডি কিউ বাই ডিটি বসিয়েছি, তাহলে এখানে কি এল ইন্টু ডি স্কোয়ার কিউ আসবে, এখানে আর ইন্টু ডি কিউ বাই ডিটি আসবে, আর এখানে 1/c ইন্টু এটা ইন্টিগ্রেশন অফ আই হুইচ ইজ বেসিক্যালি কিউ, কিউটা বসে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নাও উই ক্যান রিপ্লেস কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভিসি, এটা রিপ্লেস করতে পারি, তাহলে এখন পুরো ইকুয়েশনটা কিসে চলে আসবে? ভিসি তে চলে আসবে। ঠিক আছে, সো এটা রিপ্লেস করলে দিস ইজ আওয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? সো আমি এখন এই ইকুয়েশনে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? ভিসি, আর রাইট হ্যান্ড সাইডে ইনপুট ভি। ইজ দ্যাট ক্লিয়ার? ইনপুট এবং আউটপুট। ঠিক আছে, সো ইট অল ডিপেন্ড অন হোয়াট ইজ দ্য আউটপুট। আউটপুটটা কি সেটার উপর ডিপেন্ড করবে ইকুয়েশনটাকে কোথায় নিয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, কোনো কোশ্চেন না থাকে, এখন আমরা কি করব? এই ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে দেখো আমার এখানে কি আসবে, এলসির সাথে এখানে একটা এস স্কয়ার আসবে, ভিসি আসবে। ওকে, এলসির সাথে এস স্কয়ার, আরসির সাথে একটা এস আসবে, এখানে ডিভিসি বাই ডিটি আছে, এখানে একটা এস আসবে, প্লাস এখানে ভিসি থাকবে, দ্যাট ইজ 1, ভিসিটা আমরা কমন নিলাম, রাইট হ্যান্ড সাইড কন্টেইনস দ্য ভি, and then we can find the ratio VC by V, which is this one. এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে। সাজিয়ে কেন লিখছি? সাজিয়ে লিখলাম এখানে, সাজিয়ে লেখানোর কারণ হচ্ছে so that the denominator contain the unity coefficient for the highest order term. highest order টার্মটাকে সাধারণত আমরা এরকম unity coefficient দিয়ে লিখি। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। অথবা আমরা এটা পুরোটাই লিখতে পারতাম, আমরা জাস্ট এভাবেই লিখতে পারতাম 1 by, এটাও কারেক্ট, এটাও ম্যাথমেটিক্যালি কারেক্ট, RCS প্লাস 1 এভাবে লেখা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, LC দিয়ে উপরে নিচে ভাগ করে একটু সাজিয়ে লিখেছি। দ্যাটস ইট। সো দ্যাটস আওয়ার ট্রান্সফার ফাংশন। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সরাসরি আমরা ট্রান্সফার ফাংশন পেয়ে যাচ্ছি, সরাসরি এই ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাচ্ছি। So আমাদের কাজ হচ্ছে for the case of circuit write down the correct differential equation. Is that clear? Is that clear? Yes, sir. Yes, sir. Okay, so এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা let's move on. So এখন আমরা সার্কিটের ক্ষেত্রে আরেকটা শর্টকাট জিনিস অ্যাপ্লাই করব। শর্টকাট কি জিনিস? শর্টকাট হচ্ছে সার্কিট 2 তে তোমরা যেমন পড়েছো, ফর এক্সাম্পল কি করেছো তোমরা, ফর এক্সাম্পল এই সার্কিটটার জন্য সার্কিট 2 তে ইকুয়েশন ভোল্টেজ কারেন্ট রিলেশনগুলো কিভাবে লিখেছো? ফোরিয়ার ট্রান্সফর্ম ডোমেইনে লিখেছো। এলটাকে তোমরা লিখেছো জে ওমেগা এল, আর সিটাকে লিখেছো কি 1/j⍵c, মনে আছে? তো এখানেও আমরা এইভাবে সার্কিট 2 তে তখন আরেকটা জিনিস কাজ করেছো তোমরা, যে সরাসরি ইকুয়েশন লিখেছো। ফর এক্সাম্পল আই এর ইকুয়েশন লিখেছো, I is equal to যে V divided by কি R plus j⍵L plus 1/j⍵c, এভাবে লিখেছো না ইকুয়েশন, মনে আছে? জি স্যার। For the case of circuit এভাবে তোমরা লিখছো। তো এভাবে যখন লিখেছো তখন তোমরা একটা ইম্পিডেন্সের কনসেপ্ট ইউজ করেছো। এখানে একটা এল এর পরিবর্তে j⍵L, এটাকে আমরা বলি ইম্পিডেন্স, বা সি এর পরিবর্তে j1/j⍵c, এটাকে ইম্পিডেন্স বলি। এখানেও আমরা একই কাজ করব। এখানে আমরা এলটাকে j⍵ দিয়ে না লিখে আমরা ls দিয়ে লিখব। ঠিক আছে, s এর মধ্যে কি আছে? s এর মধ্যে সিগমা প্লাস j⍵, এটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল, মানে এখানে j⍵ এর সাথে একটা সিগমা এই টার্মটা আছে। এল এর পরিবর্তে ls লিখব, আর সি এর পরিবর্তে আমরা কি লিখব? 1/cs লিখব। ঠিক আছে, যেখানে 1/j⍵s ছিল। তাহলে তার মানে কি
তার মানে হচ্ছে জে ওমেগার পরিবর্তে আমরা কি এসটাকে রিপ্লেস করব সার্কিট 2 তে যেমনটা করেছি। ওকে, সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা দেখব যে আমাদের এই ট্রান্সফার ফাংশনটা অনেক সহজে বের করা যাবে, স্পেশালি যেসব সার্কিটে মাল্টিপল লুপ থাকে, মাল্টিপল ম্যাশ থাকে, মাল্টিপল নোড থাকে, সেগুলোর ক্ষেত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ইম্পিডেন্সের কনসেপ্টটা আমরা একটু এখানে এক্সপ্লেইন করব। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ এক্সপ্লেইন? আমি এখানে একটু আগে বলেছি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি লিখবো, 1/CS লিখবো, এখানে LS লিখবো ইন্ডাক্টরের ক্ষেত্রে। এটা কোথা থেকে আসছে সেটা একটু দেখো। ইম্পিডেন্সের কনসেপ্টটা হচ্ছে যে Z ইজ ইকুয়াল টু VS/IS। যে কোনো এলিমেন্টের জন্য ইম্পিডেন্স হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের কি রেশিও। এখন এই জেডটা কিন্তু একটা কমপ্লেক্স ভেরিয়েবল ইন ল্যাপ্লাস ডোমেইন, ঠিক আছে? ল্যাপ্লাস ডোমেইনে কিন্তু জেডটাকে জেডএসটাকে আমরা ডিফাইন করছি। তার মানে হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে আমার ভিএস এবং আইএস এর রেশিওটা নিতে হবে। এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট রিলেশন কি? ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট রিলেশন হচ্ছে এটা, রাইট? এখন এটা যদি আমরা ইয়ে করি, এইভাবে লিখি যে আইএস ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে কি আসবে এখানে? সি ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে কি আসবে? সি এস আসবে না, তারপর ভিএস আসবে না, ঠিক কিনা? এখন তুমি ভিএস বাই আইএস ক্যালকুলেট করো, তাহলে কি আসবে? ওই যে 1/CS এটা আসবে, ভিএস বাই আইএস রেশিও। জেড বা ইম্পিডেন্সের ভ্যালু 1/CS হবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, Yes, sir. একই রকম ভাবে ফর দ্য কেস অফ ইন্ডাক্টর দ্য রিলেশন ইজ লাইক দিস। এই রিলেশন থেকে আমরা এভাবে লিখতে পারি না যে ভিএস ইজ ইকুয়াল টু এল ইন্টু এস আইএস, এভাবে লেখা যায় না? এখন ভি বাই আই এটা রেশিওটা বের করো, তাহলে কি হবে? এলএস। ঠিক আছে, এটা কোত্থেকে আসছে এখন ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার নাও? Yes, sir. মানে সেখান থেকে আমরা, তোমরা তো সার্কিট 2 তে হয়তো ডাইরেক্ট ইউজ করেছো জে ওমেগা এল 1/j ওমেগা সি, কিন্তু কোত্থেকে আসছে তোমরা খেয়াল করোনি। তো এখানে আমরা এক্সপ্লেনেশনটা এখানে দিলাম। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে? ইম্পিডেন্সের ডেফিনিশন থেকে আসছে, ভি ডিভাইডেড বাই আইএস, ইউজিং দ্যাট ফর্মুলা। ওকে, ইউজিং দ্যাট ফর্মুলা এবং ইউজিং দ্য বেসিক রিলেশন ইন টাইম ডোমেইন। এই বেসিক যে রিলেশনগুলো আছে, এই রিলেশন থেকে আমরা কি করছি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ভিএস বাই আইএস বের করে আমরা ইম্পিডেন্সটা বের করছি। ওকে, সো আমরা এখন সার্কিট সলভ করতে গেলে আমরা সরাসরি 1/CS ইউজ করব আর এখানে LS ইউজ করব। লেটস ডু দ্যাট। সো একটু আগে যে সার্কিটটা আমরা ইউজ করেছি সেটা এখন আমরা আবার ইউজ করব। সো এখানে এখন দেখো আমরা খুব সহজে ইকুয়েশন লিখব। কিভাবে ইকুয়েশন লিখব? ডাইরেক্ট ইকুয়েশন লিখব, সার্কিটে যেভাবে লিখেছো, দ্যাট ইজ I ইনটু টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্সে কি আছে? LS আছে, R আছে, 1/CS আছে, ইজ ইকুয়াল টু কি? VS। তাহলে এখান থেকে আমরা সরাসরি, আমরা যদি I যদি আউটপুট হয়, সরাসরি এখান থেকে কি পেয়ে যাব? ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। আর যদি VC আউটপুট হয় তখন কি করব? I যদি আউটপুট হয়, সরাসরি ট্রান্সফার ফাংশন পেয়ে যাব IS/VS। আর যদি VCটা যদি হয় আউটপুট, তখন কি করব? তখন আমরা এই ইকুয়েশনে I এর পরিবর্তে দেখো, we know that VC, what is VC? আমরা এইভাবে লিখতে পারি যে VC হচ্ছে, VC is equal to IS into 1/CS, এটা আমরা লিখতে পারি। ওকে, is that clear? Yes, sir. Yes, sir. Excellent.
সো আমরা বলছিলাম আমরা যদি সার্কিট জানি, খেয়াল করো, আমরা যদি সার্কিটের বেসিক রিলেশন বা ইকুয়েশন গুলো লিখতে পারি, তাহলে এখন ইম্পিডেন্সের কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজে ইকুয়েশন লিখতে পারবো। কিভাবে ইকুয়েশন লিখবো? আমরা লিখবো হ্যাঁ IS ইন্টু টোটাল ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু VS। এখন আমরা কি করব? এখান থেকে কি বের করতে পারি? IS টা বের করতে পারি। এই ইকুয়েশন থেকে কি বের হবে? IS ইজ ইকুয়াল টু কি? V ডিভাইডেড বাই ওই যে ওটা LS প্লাস R প্লাস 1/CS, পুরোটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে VC ইজ ইকুয়াল টু I ইন্টু 1/CS, মানে ইম্পিডেন্স। যে VC ইজ ইকুয়াল টু কি? I ইন্টু কারেন্ট ইন্টু ইম্পিডেন্স, রাইট? এটা আমরা জানি, রাইট? কারেন্টের সাথে ইম্পিডেন্স মাল্টিপ্লাই করলে VC ভোল্টেজ পাই, রাইট? সো এখন এখানের মধ্যে এই I এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আমরা এই জিনিসটা আমরা পাবো, ঠিক কিনা? ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. এই জিনিসটা আমরা পাবো। তো এটা যদি আমরা পেয়ে যাই, খেয়াল করো, আমরা যদি এটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে ফার্দার VCS ডিভাইডেড বাই VS আমরা বের করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমি আবার শুরু থেকে দেখাতে পারি। আমরা যে কোনো জিনিস আমরা বের করতে পারবো। ফর এক্সাম্পল কারেন্টটা হচ্ছে কি? আউটপুট। কারেন্টটা যদি আউটপুট হয় তাহলে আমরা এখানে ফার্স্ট ইয়েতেই সব পেয়ে যাব, ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। কিভাবে? যে কারেন্ট IS ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি VS ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, দ্যাট ইজ LS প্লাস R প্লাস 1/CS। এক ধাপে আমরা এটা লিখতে পারি, ঠিক কিনা? লেখার পর আমরা এখন ট্রান্সফার ফাংশন পেয়ে যাব GS ইজ ইকুয়াল টু I ডিভাইডেড বাই VS। এটা VS, হ্যাঁ এটা VS মানে V আর কি এক্ষেত্রে, V which is equal to this. So এটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। এটাকে একটু সাজায় লেখা যায়, s স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে 1 রেখে এভাবে সাজায় লেখা যায়। আচ্ছা, কিন্তু দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন। তাহলে আমরা সার্কিটের কনসেপ্ট ইউজ করলে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারবো। কিন্তু পার্থক্য হচ্ছে L এর পরিবর্তে আমরা কি লিখবো? LS লিখবো। C এর পরিবর্তে এখানে কি লিখবো? CS লিখবো। সো এইগুলোকে আমরা কি বলছি? ইম্পিডেন্সের কনসেপ্ট ইউজ করে আমরা এটাকে সলভ করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার? এখন যদি তোমাদেরকে বলা হতো না আইটা আউটপুট না, ভিসিটা হচ্ছে আউটপুট, আমি রিপিট করছি, দেখো ভিসিটা হচ্ছে আউটপুট, তখন কি করতে? তখন তুমি ভিসির ইকুয়েশন লিখতে হতো যে VCS ইজ ইকুয়াল টু কি? I ইনটু ZC। ঠিক আছে, I এর মধ্যে কি আছে? I এর মধ্যে আছে এটা পুরোটা, এই যে এটা পুরোটা, which is VC divided by VC না, সরি, এটা V divided by LS plus R plus 1/CS। আর ZC এর মধ্যে কি আছে? 1/CS, right? That's it. That's our expression for VC. এখন তুমি সহজেই VC divided by V করতে পারো এবং ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলতে পারো। তো ট্রান্সফার ফাংশন হবে এটা পুরোটা। এখন এটাকে অনেকভাবে সাজিয়ে লেখা যায়, সুন্দর করে আমরা সাজিয়ে লিখতে পারি। ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এ পর্যন্ত? Is there any question? যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনের দিকে যাব। ওকে, এখন সাধারণত সার্কিটে তোমাদের যেগুলো সলভ করতে হয় এগুলো এত সিম্পল হয় না, যে একটা সিরিজ সার্কিট বা শুধু একটা প্যারালাল সার্কিট এরকম হবে না। আমাদের বিভিন্ন ম্যাশ থাকতে পারে, নোড থাকতে পারে, রাইট? বিভিন্ন রকমের এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এক সেকেন্ড। ওকে, সার্কিটের ক্ষেত্রে আমরা কি করব? আমরা বিভিন্ন করব, ম্যাশ অ্যানালাইসিস টেকনিকগুলো, ম্যাশ নোডাল অ্যানালাইসিস টেকনিকগুলো অ্যাপ্লাই করব। এখানে দেখি আমরা ফার্স্ট অফ অল
আমাদের যে সার্কিটটা দেওয়া থাকবে এটাকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করতে হবে। কনভার্ট করা মানে কি? কনভার্ট করার মানে হচ্ছে এল এর পরিবর্তে কি লিখতে হবে? ls লিখতে হবে। সি এর পরিবর্তে কি লিখতে হবে? 1/cs লিখতে হবে। এখন আমরা সার্কিটের যে ফর্মুলা আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল, আমাদের এখানে দুটো মেশ ইকুয়েশন আমরা লিখতে পারি এই সার্কিটটাকে সলভ করতে গেলে। তো দুটো মেশ ইকুয়েশন আমরা কিভাবে লিখব? ফর এক্সাম্পল, I1, এটা হচ্ছে I1 এর মেশ, এটা হচ্ছে I2 মেশ, ঠিক আছে? সো আমরা লিখতে পারি এইভাবে I1 ইনটু টোটাল ইম্পিডেন্স ফার্স্ট লুপে, সেটা কত? R1 প্লাস ls, রাইট? মাইনাস I2 ইনটু ls। তোমাদের মনে আছে এগুলো কিভাবে লিখতাম মেশ ইকুয়েশন গুলো? ইকুয়াল টু v, এভাবে লিখতে Yes, sir. পারি, ঠিক আছে? বা অনেকে এইভাবে লেখার প্র্যাকটিস করো, ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করো। যেমন ধরো অনেকে এইভাবে প্র্যাকটিস করো যে I1 R1 প্লাস, আর এই ডিরেকশনে কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2 ইনটু ls, রাইট? ইজ ইকুয়াল টু vs। অনেকে ইজ ইকুয়াল টু vs, সরি vs। সো অনেকে এইভাবে লেখার প্র্যাকটিস করো, রাইট? তো এটা থেকে কি দুটো আসছে, ঠিক আছে? আমরা ডাইরেক্ট এটাতে লেখার প্র্যাকটিস করি এই ফরম্যাটে, যে I1 ইনটু অল দ্য ইম্পিডেন্স মাইনাস I2 ইনটু কমন ইম্পিডেন্স, রাইট? মানে I2 টা মাইনাস হলো কেন? বিকজ I2 ডিরেকশনটা উল্টা দিকে, এজন্য। ইজ দ্যাট ক্লিয়ার? I1 হচ্ছে উপর থেকে নিচের দিকে, I2 টা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, রাইট? এজন্য। সো একই রকম ভাবে আমরা সেকেন্ড লুপের ইকুয়েশন লিখতে পারি যে মাইনাস I1 ইনটু ls প্লাস I2 ইনটু, I2 এর সাথে এখন অনেকগুলো আছে, ls প্লাস R2 প্লাস 1/cs ইজ ইকুয়াল টু, এখানে কোনো এক্সটার্নাল ভোল্টেজ নাই, 0। সো এই দুটো ইকুয়েশনকে এখন আমরা যদি সলভ করি, তাহলে কি দিয়ে সলভ করব? ক্রেমার্স রুল দিয়ে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? ক্রেমার্স রুল কিভাবে লিখবো? ক্রেমার্স রুল এইভাবে লিখবো এই দুটো ইকুয়েশনে, দেখো। ক্রেমার্স রুল আমরা এইভাবে লিখবো যে R1 প্লাস ls হচ্ছে মাইনাস ls মাইনাস ls, এটা হচ্ছে ls প্লাস R2 প্লাস 1/cs। এখন এখানে আমরা কি লিখবো? ওই যে ভেরিয়েবল দুটো লিখবো। তো এখানে আমরা কি লিখবো? এখানে v আসবে, এখানে 0 আসবে, এবং আমরা ভেরিয়েবল দুটো লিখবো। ভেরিয়েবল দুটো কি? I1 and I2, ওকে? তো এখানে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে এগুলো সব তোমরা জানো, আসলে এগুলো করে আসছো সার্কিটে, এভাবে সলভ করে আসছো ক্রেমার্স রুল দিয়ে, রাইট? এই দুটো ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজিয়েছো। দেন উই ক্যান সলভ দ্য I1 and I2। I1 I2 কে আমরা যদি সলভ করতে পারি, আমরা যে কোনো ভেরিয়েবলকে সলভ করতে পারবো, হ্যাঁ? আমরা এবং যে কোনো ভেরিয়েবলকে আউটপুট ধরে নিয়ে এই আউটপুটের ইকুয়েশনটা লিখতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা কি করব? এখন আমরা ফর এক্সাম্পল I2 টা হচ্ছে আউটপুট। ফর এক্সাম্পল I2 is the output, ওকে? I2 টা হচ্ছে আউটপুট। তাহলে আমাদের কিসের ইকুয়েশন লিখতে হবে? I2 এর ইকুয়েশন লিখতে হবে। I2 এর ইকুয়েশন কিভাবে লিখব? I2 is equal to delta 2 by delta। মনে আছে তোমাদের? delta 2 এর মধ্যে কি আছে? delta 2 এর মধ্যে কি আছে? delta 2 এর মধ্যে হচ্ছে R1 plus ls minus ls, আর সেকেন্ড কলামটাকে আমরা ওই যে রাইট হ্যান্ড সাইডের যে কলাম আছে v0 ওটা দিয়ে রিপ্লেস করব। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু ম্যাট্রিক্স না, সরি আমি ভুল লিখছি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট, একটা লাইন টানতে হবে। ম্যাট্রিক্সের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, এটা লাইন টানতে হবে। ডিটারমিনেন্ট, ঠিক আছে? ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই আমাদের ডেল্টা,
ডেল্টা হচ্ছে কি, ডেল্টা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেটা ডিটারমিনেন্ট। তার মানে হচ্ছে R1 প্লাস LS মাইনাস LS, এখানে মাইনাস LS, এখানে LS প্লাস R2 প্লাস 1/CS। সো এই ডিটারমিনেন্ট, সো এই দুইটা ডিটারমিনেন্টের রেশিওটাই হচ্ছে I2। I2 কে আমরা এইভাবে কি করতে পারি, সলভ করে নিতে পারি। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, I2 কে দেখো V ইন্টু R1 ইন্টু R1 প্লাস LS ইন্টু 0, তাহলে V ইন্টু আমরা যদি ক্রস গুণ করি, যদি ক্রস গুণ করি, তাহলে ক্রস গুণ করে কি আসবে, LS ইন্টু V, এটা আসবে। আর নিচে আসবে ডেল্টা, ডেল্টার মধ্যে কি থাকবে, ডেল্টার মধ্যে থাকবে ডেল্টা ইজ ইকুয়াল টু, যে ক্রস গুণ হবে R1 প্লাস LS ইন্টু LS প্লাস R2 প্লাস 1/CS মাইনাস LS স্কোয়ার। এই জিনিসটা ডেল্টার মধ্যে থাকবে। এনিওয়ে, এরকম ইকুয়েশনটা লেখার পর এখন আমরা ট্রান্সফার ফাংশন GS টা বের করে ফেলতে পারবো। GS উইল বি ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই কি, V। V হচ্ছে ইনপুট, আমাদের V টা হচ্ছে ইনপুট। V এখন ট্রান্সফার ফাংশনটাকে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, I2 ডিভাইডেড বাই V। তাহলে এখানে কি আসবে, LS ডিভাইডেড বাই ডেল্টা। তো দ্যাট ইজ দ্য আনসার। আর ডেল্টার মধ্যে এই পুরো জিনিসটা আছে। এনি কোশ্চেন? সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আউটপুট কোনটা সেটাকে আইডেন্টিফাই করা। এক্ষেত্রে আমরা I2 টাকে কি ধরেছি, আউটপুট ধরেছি। I2 টা আউটপুট নাও হতে পারত, অন্য কিছু আউটপুট হতে পারতো। সেক্ষেত্রে আমরা I2 কে আমরা সলভ করে অন্য কিছু বের করবো। ফর এক্সাম্পল VC যদি আউটপুট হয়, প্রথমে আমরা I2 কে সলভ করব, তারপর VC কে লিখব। ঠিক আছে? ফর এক্সাম্পল, ইফ VC ইজ আওয়ার আউটপুট, in that case আমরা কি লিখব, VC is equal to I2 into 1/CS, right? মানে ZC আর কি, 1/CS। তারপর তুমি ওই যে I2 এর সবকিছু এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি পাবা, এখানে সামথিং ইনটু V পাবা। এখান থেকে আমরা ফাইনালি VC ডিভাইডেড বাই V is equal to সামথিংটা পেয়ে যাব। দ্যাট ইজ আওয়ার ট্রান্সফার ফাংশন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. দেখো তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা what we have done is that we use the impedance concept to write the equations of the circuit. Then we convert the equation for a output variable. For example, output can be I2, output can be VC. So we solve the equation for that particular variable and finally rewrite the transfer function as a ratio of that variable to input. ঠিক আছে? আমরা কি করেছি, প্রথমে ইকুয়েশন লিখেছি, ক্যামার্স ফরম্যাটে ইকুয়েশন লিখেছি। ইকুয়েশন লিখে
আমরা ভেরিয়েবলকে সলভ করেছি, ভেরিয়েবল সলভ করে আমরা ফাইনালি আউটপুটটাকে সলভ করেছি। যেমন ধরো আউটপুট যদি ভিসি হয় তাহলে ভিসিটাকে সলভ করেছি, সলভ করে তারপর ভিসি বাই ইনপুট এই রেশিওটার আমরা বের করলাম অ্যাজ এ ট্রান্সফার ফাংশন। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা? যদি তোমাদের এটা ক্লিয়ার হয়, লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে এটাই দেখানো আছে। এখন আমরা নোডাল অ্যানালাইসিস একটু দেখি। মেশ অ্যানালাইসিস দেখলাম, একই সার্কিট আমরা নোডাল অ্যানালাইসিস দিয়েও কিন্তু করতে পারি। ফর এক্সাম্পল, this circuit can be solved by using single node. দুইটা নোড, এই দুইটা নোড ধরার কোনো দরকার নেই, একটা নোড ধরেই কিন্তু এটা সলভ করা সম্ভব। ইকুয়েশনটা একটু কমপ্লেক্স হবে এই আর কি, রাইট? সো ইফ উই অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস, আমরা কিভাবে লিখবো? নোডাল অ্যানালাইসিসের ফর্মুলা কি? সামেশন অফ অল কারেন্ট ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে লেফট সাইডে যে কারেন্ট ওটা কি? VL মাইনাস এটা কি? ইনপুট ভোল্টেজ হচ্ছে V, VL minus V divided by R1, that is the first current, plus এটাকে আমরা রেফারেন্স ধরি, তাহলে VL minus 0 divided by LS plus এটা হচ্ছে VC এর ধরা দরকার নেই, ডাইরেক্ট এটা পুরোটাকে ইম্পিডেন্স হিসেবে ট্রিট করব। VL minus 0 divided by total impedance, that is R2 plus 1 by CS. That's it, equal to কি? 0. এখন আমরা কি করতে পারি? এখন আমরা VL টাকে সলভ করতে পারি, ঠিক কি না? এখন আমরা VL টাকে এভাবে সলভ করতে পারি। VL will be something into কি? আমরা এটা একটা লাইনে লিখি। ফর এক্সাম্পল, VL গুলোকে কমন নিলাম, 1 by R1 plus 1 by LS, আর এখানে কি প্লাস 1 by R2 plus 1 by CS এভাবে কমন নিলাম। ওকে, কমন নিলাম, কমন নিয়ে ভিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, যে V by R1। এখন আমরা কি লিখতে পারি? VL টাকে সলভ করতে পারি। VL will be V by R1 into এই যে এই পুরোটা বাম পাশে যেটা আছে এটা পুরোটা এদিকে চলে আসবে। এটা পুরোটা হয়তো ইনভার্স আকারে লিখতে পারি, এইভাবে ইনভার্স আকারে এইভাবে লিখি, নো প্রবলেম। তাহলে VL টাকে আমরা সলভ করতে পারি, একটা ভেরিয়েবলকে সলভ করে পারি। সার্কিটের ভেরিয়েবলকে যখন একটা সলভ করব তখন আমরা অন্য ভেরিয়েবলগুলোকে ওটার মাধ্যমে লিখতে পারবো। ফর এক্সাম্পল আমাদের আউটপুট হচ্ছে কি? আউটপুট হচ্ছে VC। তাহলে VC কে কিভাবে সলভ করব ইন টার্মস অফ VL? VC কে সলভ করব আমরা ভোল্টেজ ডিভাইডিং রুল দিয়ে। তো আমরা লিখতে পারি যে VC is equal to VL, দেখো এটা ভোল্টেজ ডিভাইডিং রুল এখানে, লুক এট দিস ফিগার। VC টা কিন্তু VL আর এখানে 0 এর মাঝখানে, রাইট? সো উই ক্যান অ্যাপ্লাই দ্য ভোল্টেজ ডিভাইডিং রুল। তাহলে এটা কি হবে? এটা হবে VL into total impedance, দেখো, which is R2 plus 1 by CS into 1 by CS। লেখা যায় না? ভোল্টেজ ডিভাইডিং রুল হিসেবে লেখা যায় কি না? Yes, sir. Yes, sir. লেখা যায়। সো এখন আমরা এই ভিসি টাকে এই VL এর এখানে যা কিছু পেয়েছি এটা এখানে নিয়ে আসি, এখানে বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলে আমরা কি পাবো? V divided by R1 into something divided by something। তো এখন এটাকে আমরা রিরাইট করব যে VC divided by ইনপুটটাকে বাম পাশে নিয়ে আসবো, ডিনোমিনেটরে নিয়ে আসবো, is equal to কি হবে? something divided by R1 into something। তো এই সামথিং গুলাই হচ্ছে আমার কি? ট্রান্সফার ফাংশন। Is that clear? Is it clear? তো এখানে খেয়াল করবা
তোমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে করে যে ট্রান্সফার ফাংশনটা পাবা, that should be the same as the result of mesh analysis. Previous slide আমরা যে mesh analysis দিয়ে যে রেজাল্টটা পেয়েছি, এখানে একই রেজাল্ট পাবো, ডিফারেন্ট রেজাল্ট কিন্তু পাওয়ার কোনো স্কোপ নেই। আরো কোনো কোশ্চেন আছে? Any questions up to this point? স্যার এই সার্কিটগুলোতে কি আমাদের মানে নরমাল মেশ অ্যানালাইসিস আর হচ্ছে নোডাল অ্যানালাইসিস তো থাকবে, মানে সুপার নোড এগুলো কি সলভ করতে হতে পারে? না, আমরা এত জটিল, খুব বেশি জটিল কিছু দিব না আর কি। ওকে তবে নর্মাল মেশ আর নুডল করতেই হবে, বুঝছো না? ইয়েস স্যার। নর্মাল মেশ বা নুডল অ্যানালাইসিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা বইয়ে দেখানো আছে, বইটা একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে। এখানে ভিসি ধরা হয়েছে, সেকেন্ড নোট ধরা হয়েছে, তারপর এটাকে এভাবে দুইটা ইকুয়েশন লিখেছে, তারপর দুইটা ইকুয়েশনকে সলভ করেছে। So we have other example in the book, try to solve them. For example, এখানে এই সার্কিটটা যদি সলভ করতে হয় তিনটে ইকুয়েশন লিখতে হবে, রাইট? ম্যাশ দিয়ে লিখতে গেলে তিনটে ইকুয়েশন লাগবে। We need three equations to solve this: I1, I2 and I3. So তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঘুরে ফিরে সার্কিটের ইকুয়েশন প্র্যাকটিস করবা আর কি, হ্যাঁ? তবে এখানে খেয়াল করো, এখানে কিন্তু ইম্পিডেন্স গুলো দিয়ে দিয়েছে 1, এখানে তো 4 দেয় নাই, 4 হেনরি দেয় নাই, দিয়েছে 4s, 2s, 3s। খেয়াল করেছো? 1/s, এখানে ইম্পিডেন্সটাই দিয়ে দিয়েছে। ওকে, সো জাস্ট রাইট দ্য ইকুয়েশনস, ইকুয়েশন গুলো রাইট করার প্র্যাকটিস করবা। ফর এক্সাম্পল I1 এর ইকুয়েশনটা কি হবে? I1 into 1 plus 1 plus 2s, right? মাইনাস কি হবে? I2 এর সাথে কি আছে? 1 plus 2s মাইনাস I3 এর সাথে কি আছে? 1, just 1, right? Is equal to V. So that is our first equation. So এইভাবে তোমরা I2 এর ইকুয়েশন লিখবা, I3 এর ইকুয়েশন লিখবা, এগুলো প্র্যাকটিস করবা। লেখার পর এগুলোকে আমরা চাইলে ক্র্যামার রুল দিয়ে সলভ করতে পারি। ওকে, এটা দেখো, এটা কি নুডল দিয়ে করবো না ম্যাশ দিয়ে করবা? স্যার মেশটা মনে হয় অনেক ইজি হয়। আচ্ছা, আগের সার্কিট দেখো, আগের সার্কিটটা যদি ম্যাশ দিয়ে স্যার করো, নোট দিয়ে করলে easy হয় স্যার। আগের সার্কিটটা দেখো তো, এখানে নুডল ম্যাশ দিয়ে করলে if we use mesh then we need three equations, right? But if we use নোট করলে ভালো হবে স্যার। হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস, নোডালে কিন্তু ইকুয়েশন একটু কম হবে, কিন্তু ইকুয়েশনগুলো একটু কমপ্লেক্স হয়, এই জন্য ম্যাশটাই বেটার। যেমন এখানে ম্যাশ নোডাল দিয়ে করলে এখানে দুইটা ইকুয়েশন, দুইটা ভেরিয়েবল দিলে হয়ে যায়, একটা v1 আর একটা কি v2। এটা হচ্ছে ফর এক্সাম্পল রেফারেন্স, আর এটা তো ধরার দরকার নাই, এটা v, ইনপুট v, রাইট? তো দুটো ইকুয়েশন সলভ করলে কিন্তু এটা হয়, কিন্তু হলেও নোডাল ইকুয়েশন গুলো কিন্তু ফ্র্যাকশন থাকে, ওখানে ওটাকে সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়। ইট ইজ রাদার টাইম কনজিউমিং দ্যান ম্যাশ ইকুয়েশন। এনিওয়ে, সেকেন্ড সার্কিটে দেখো, সেকেন্ড সার্কিটে এখানে 2 হেনরি দেওয়া আছে, তাহলে এগুলো কি দিয়ে লিখতে হবে? 2s। ওকে, এখানে বলছে সেকেন্ড সার্কিটে VL টা হচ্ছে আউটপুট। For the case of second circuit, VL is the output, V হচ্ছে ইনপুট, ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা এটা নোট দিয়ে করব না ম্যাশ দিয়ে করব? মেশ। তোমাদের ইচ্ছে, দুইটা দিয়ে করা যাবে। ম্যাশ দিয়ে করলে দুটো ইকুয়েশন হবে, হ্যাঁ, I1 I2 দুটো স্যার ইকুয়েশন নোট দিয়ে। দিয়ে করি স্যার। আর নোট দিয়ে করলে একটু আগে যেটা দেখলাম নোডাল ইকুয়েশনে কি আসবে, একটু আগে যেটা করেছি এটার সাথে এটা মিল আছে, রাইট? একটু আগে আমরা যে সার্কিটটা দেখেছি ওটা কিন্তু আসলে আমি বলবো দুইটাই সমান, নোডাল ম্যাশ দুটাই ইকুয়াল, বিকজ ম্যাশ ইকুয়েশন দুটো আসবে। আমরা যদি ম্যাশ ইকুয়েশন করি তাহলে আমাদের কি আসবে? দুটো ইকুয়েশন আসবে, কিন্তু দুটো ইকুয়েশন সিম্পল হবে।
এই দুটো ইকুয়েশন কি সিম্পল ইকুয়েশন। আর নোডাল অ্যানালাইসিস দিয়ে করলে তুমি একটা নোড দিয়ে করতে পারো, ফর এক্সাম্পল V1 একটা নোড দিয়ে করতে পারো। ওই যে একটু আগে যেটা দেখলাম V1 এর কি হাবিজাবি অনেক ফ্র্যাকশন থেকে যায়, রাইট? V1 কে সলভ করলে সলভ করার পর তারপর তুমি VL কে লিখতে হবে যে VL ইজ ইকুয়াল টু V1 ইনটু, এখন ভোল্টেজ ডিভাইডিং রুল লাগবে 2 প্লাস 2s আর এখানে হবে 2s, এটা লাগবে। ইজ ইট ক্লিয়ার? V1 কে সলভ করে আমি আবারও ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে দেখো তুমি যদি নোডাল দিয়ে করো তাহলে আগে V1 সলভ করতে হবে, দেন ইউ ক্যান রাইট VL। ঠিক আছে, VL টা কি হবে? VL উইল বি V1 ইনটু, এই যে এখানে ভোল্টেজ ডিভাইডিং রুল, টোটাল ইম্পিডেন্স হচ্ছে 2 প্লাস 2s আর V1 L টা কিসের অ্যাক্রসে? 2s এর অ্যাক্রসে, তাহলে এখানে 2s আসবে। সো এইভাবে তুমি সামথিং ইনটু V পাবা, আর সেই সামথিং ইনটু V টাকে তুমি ট্রান্সফার ফাংশনে কনভার্ট করবা VL ডিভাইডেড বাই V ইজ ইকুয়াল টু সামথিং। So that is your answer. Is it clear? Yes, sir. ঠিক আছে, তাহলে এখানে তোমাদের প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, সেটা ম্যাশ ইকুয়েশন হোক, নোডাল ইকুয়েশন হোক, ইউ নিড টু প্র্যাকটিস। You need to practice it. তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? দেখো তো। একই রকম ভাবে তোমাদের এখানে আরো প্র্যাকটিস সিমিলার, এগুলো সব সিমিলার, এখানেও তাই। এখানে এটা নোট ইকুয়েশন দিয়ে করতে হয়, ভি নটটা পরে বের করে নিলাম, এভাবে করতে পারো, অথবা ম্যাশ করতে পারো। হ্যাঁ, এখানে দুটো ইকুয়েশন লিখলা I1 এবং I2, ঠিক আছে। I1 I2 কে প্রথমে সলভ করলাম, I2 কে সলভ করলে I2 থেকে তুমি কি পেয়ে যাবা? V0 পেয়ে যাবে। V0 উইল বি I2 ইনটু এটা কত 3, তাহলে 3s। এই ইকুয়েশন থেকে তুমি কি পাবা? সামথিং, I2 এর মধ্যে সামথিং ইনটু V পাবা, আর সেটাকে তুমি ফাইনালি V0 বাই V, এখানে VI হবে, VI is equal to আমাদের ট্রান্সফার ফাংশন। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ঘুরে ফিরে নোডাল ইকুয়েশন, ম্যাশ ইকুয়েশন, এগুলো সলভ করতে হবে, যে কোনো একটা ভেরিয়েবলকে তোমাকে সলভ করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা? আর এটাকেও তুমি নোট দিয়ে করতে পারো, এটা V1 ধরতে পারো, V1 টাকে সলভ করো, V1 টাকে সলভ করার পর V0 টাকে লেখো। V0 উইল বি, এটা যদি গ্রাউন্ড হয়, এটা যদি রেফারেন্স ইয়ে হয়, তাহলে এটা ভোল্টেজ ডিভাইডিং রুল হবে, রাইট? একই রকম হবে আগেরটার মতো। V0 will be 3s divided by 3s plus half 1 by cs, right? 1 by 0.5s, এটা আসবে, ঠিক আছে। এভাবে ইনটু V1 ভোল্টেজ ডিভাইডিং রুল, এভাবে আমরা বের করে নেব। I hope it is clear now. Okay, ফাইনালি তোমরা ইয়ে করতে পারো। তবে এইটা দেখো, এটার মধ্যে এখানে ম্যাচ দিয়েও করা যাবে, নোট দিয়েও করা যাবে, একটা নোট দিয়ে। কিন্তু একটা নোট দিয়ে করতে গেলে একটু ঝামেলা হবে। কেন ঝামেলা হবে? কারণ এখানে দুটো টার্ম আছে, দেখো দুটো করে টার্ম আছে, এগুলো যখন ফ্র্যাকশনে চলে যাবে, হ্যাঁ, V1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই CS ইত্যাদি, তো ওই টার্মগুলো সলভ করাটা একটু টাইম কনজিউমিং হয়। তার চেয়ে দুটো ম্যাশ ইকুয়েশন সলভ করাটা একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে মনে হয় আমার কাছে মনে হয় যে ম্যাশটা মোর কমফোর্টেবল, এটা আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো তো, এটা কি দিয়ে করবো? এটা ম্যাশ দিয়ে করলে তো একটু ঝামেলাই হবে, কারণ এখানে কয়টা ম্যাশ? একটা, দুইটা, তিনটা, চারটা ম্যাশ। 4 ভেরিয়েবল ম্যাশ ইকুয়েশনস ইটস নট ভেরি প্র্যাকটিক্যাল, রাইট? তোমাদের হাতে করতে গেলে এটা একটু, কম্পিউটার করলে ঠিক আছে, বাট হাতে করলে এটা একটু টাইম কনজিউমিং। সো এটা তোমরা চেষ্টা করবে নুডল দিয়ে করার জন্য। নুডল দিয়ে করলে কি হবে দেখো,
এখানে একটা নোড, এটা নোড, এটা ধরা লাগবে না, এটা ভিআই। এখানে একটা নোডে হয়ে যাবে ভি1, আরেকটা নোড লাগবে ফর এক্সাম্পল ভি0। ভি0টাই হচ্ছে আউটপুট, তার মানে হচ্ছে ভি0টাকে সলভ করলে কাজ হয়ে যাবে। তো তোমরা দুটি ইকুয়েশন লিখবা, ভি1 কে কেন্দ্র করে একটা ইকুয়েশন লিখবা, ভি0 কে কেন্দ্র করে আরেকটা ইকুয়েশন লিখবা। এই দুটো ইকুয়েশনকে সলভ করে ভি0টা বের করে নেবা, সামথিং ইনটু ভি না ভিআই, ওকে, সামথিং ইনটু ভিআই। তারপর তোমরা ট্রান্সফার ফাংশনটা এভাবে সাজিয়ে লিখবা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? দেখতে পারবা না নাকি ভুলে গেছো নোডাল এবং ম্যাশ ইকুয়েশন? জি স্যার, পারবো স্যার। স্যার পারবো স্যার। ওকে, সো আমরা এখান থেকে বের হয়ে যাই। এটা হলো সার্কিটের প্রবলেম। আমাদের কতটুকু সময় আছে দেখো তো? কত? আরো 15 মিনিটের মতো আছে। ওকে, লেটস মুভ অন। সো আমরা এখন দেখব এটাই ক্লিয়ার করে, এটা একই কেন? ফিফটিন 16 দেখানোর কথা না। ঘুরে গেল কিভাবে? আমার এখানে দেখছি একই কারণ থেকে। ওকে, আমরা এখানে যাই। সো আমরা এখানে যেটা দেখবো এখন সেটা হচ্ছে একটা অপেম, যেটা আমরা চ্যাপ্টার 9-এ দেখেছি। অপেম দিয়ে কিভাবে সার্কিটের ট্রান্সফার ফাংশন বের করতে হয় সেটা আমরা দেখব। সো বিফোর সলভিং দ্য সার্কিট উইথ অপেম, we need to know some basic characteristic of op-amp. Some basic characteristic is that যে op-amp এ কি থাকবে, দুটো ডিফারেনশিয়াল ইনপুট থাকে এবং ডিফারেনশিয়াল ইনপুটটা কি V2 - V1। ওকে, ইনপুটে একটা হাই ইম্পিডেন্স থাকে, অলমোস্ট ইনফাইনাইট আইডিয়ালি একটা ইম্পিডেন্স থাকে। What does it means? It means that there will be no current going through the op-amp. Op-amp এর ভিতর দিয়ে আসলে কোনো কারেন্ট পাস করবে না। That is the concept of high input impedance. আবার দেখো, low output impedance, that means Z0 will be almost zero. What does it mean? এটা মিন করছে এখানে আউটপুট ইম্পিডেন্স জিরো হওয়ার অর্থ হচ্ছে এখানে যতটুকু সম্ভব সে কারেন্ট সাপ্লাই দিবে। হ্যাঁ, আউটপুট ভোল্টেজটা ইফেক্টেড হবে না। কারেন্ট সাপ্লাই দিতে গেলে বা লোডিং হলে আউটপুট ভোল্টেজটা কি হবে না, ভ্যারি করবে না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লো আউটপুট ইম্পিডেন্স। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে প্রপার্টিটা সেটা হচ্ছে হাই কনস্ট্যান্ট গেইন। দ্যাট মিন্স gain A is almost infinite. And what is the gain? The gain is something is equal to V0 divided by V2 minus V1. এটাকে আমরা গেইন বলছি। আউটপুট এবং ইনপুটের ডিফারেন্সের রেশিওটাকে আমরা গেইন বলছি। So gain is something if we multiply the difference V2 minus V1 with gain, we get the output. Is that clear? The concept of gain? ঠিক আছে, আচ্ছা।
এখন তোমরা বলো গেইন যদি আইডিয়ালি ইনফাইনাইট হয়, if gain is ideally infinite, then what will be the output? Will the output be finite or infinite? ইনফাইনাইট। ইনফাইনাইট স্যার। তোমরা তো অপেম নিয়ে ইলেকট্রনিক্সে কাজ করেছো না, স্যার বা ল্যাবে দেখেছো? ভি আউট বাই ভি ইন ইজ গেইন। তো ওখানে কি ইনফাইনাইট ভোল্টেজ পেয়েছো? না স্যার, সাপ্লাই সমান দিয়েছি স্যার। সাপ্লাই স্যার যে ভোল্টেজ ছিল তার সমান স্যার পেয়ে গেছি। ওকে, তাহলে কেন বললা যে আউটপুটটা ইনফাইনাইট? তোমরা কনফিডেন্ট নিয়ে বলতে হবে, এটা কনফিডেন্স নিয়ে বলতে হবে। আমি তোমাদেরকে ম্যানিপুলেট করছি তাই বলে তোমরা হ্যাঁ এইভাবে বলে ফেললে তো হবে না। হ্যাঁ, চিন্তা করতে হবে। আউটপুট কখনো ইনফাইনাইট আমরা করতে পারবো না। একটা ফাইনাইট বায়াসিং দিয়ে আমরা কখনো ইনফাইনাইট ভোল্টেজ অ্যাচিভ করতে পারবো না। তার মানে কি? তার মানে কি এই কথাটা ভুল? এটা কি ভুল? স্যার আমরা ইনপুট না, যা স্যার। দেবো ম্যাক্সিমাম আউটপুট সেটা পেতে পারি। হ্যাঁ, নো স্যার, এটা ভুল না স্যার। ভুল না হলে আউটপুট পাচ্ছি না কেন ইনফাইনাইট? স্যার আমি তো মানে সাপ্লাই যেটা দিচ্ছি সেটা তো ইনফাইনাইট সাপ্লাই দিচ্ছি না। আহা, আমাদের ইকুয়েশন তো বলছে যে এখানে ইনফাইনাইট, এটা যদি ইনফাইনাইট হয় তাহলে এটাও ইনফাইনাইট হবে, রাইট? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? এক্সপ্লেন করো। স্যার আমরা ইনপুট যা দেবো আউটপুটে সেটাই পাবো, এটাই মিন করতে স্যার। তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে প্রপারলি। এখানে দেখো, আইডিয়ালি এ ইজ ইনফাইনাইট, এটা কারেক্ট, এটা সত্যি। আবার আমরা প্র্যাকটিক্যালি জানি যে আউটপুট ভোল্টেজ কখনো ইনফাইনাইট হতে পারবে না, এটা ফাইনাইটই হবে। তাহলে এই ইকুয়েশনটাকে এক্সপ্লেন করতে হবে তো। হোয়াট ইজ এক্সপ্লেনেশন? স্যার ইনপুট দুইটা স্যার হচ্ছে জিরো করতে হবে স্যার, তখন স্যার হচ্ছে এটা ফাইনাইট হবে স্যার, মানে ইনফাইনাইট হবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ, এই তো পেয়ে গেলাম। এই আনসারটাই আমি আশা করছিলাম। সো অপেম আসলে যেটা করে, অপেম কখনো আউটপুটকে ইনফাইনাইট করে না। অপেম নেভার ডু দ্যাট। আউটপুটকে সে ইনফাইনাইট করে না। অপেম কি করে? এই ইনপুটের ডিফারেন্সটাকে জিরো করে ফেলে। দ্যাট ইজ হোয়াট অপেম ডু। বুঝছো? সো এটা খুব ছোট একটা অ্যামাউন্ট, ইনপুটের এই ডিফারেন্সটাকে অলমোস্ট জিরোর কাছাকাছি করে ফেলে। আর এটা সবসময় অলমোস্ট ইনফাইনাইটের কাছাকাছি করে ফেলে। কিন্তু এই দুটার গুণফল এটা ফাইনাইট। ইজ দ্যাট ক্লিয়ার? বা তুমি উল্টা ভাবে দেখতে পারো, a ইজ ইকুয়াল টু আমরা কি লিখেছি, v0 ডিভাইডেড বাই v2 মাইনাস v1। তো ও যেটা করে v2 মাইনাস v1, সে কি করে এটাকে অলমোস্ট কি করে জিরোর কাছাকাছি নিয়ে যায়। তাহলে এটা কিসের কাছাকাছি চলে যাবে? ইনফাইনাইট। ইজ দ্যাট ক্লিয়ার? এই জন্য আমরা বলছি ইনফাইনাইট গেইন, আর কিছু না। এটা ফাইনাইট, দিস ইজ ফাইনাইট, এটা সবসময় ফাইনাইট, এটা কখনো ইনফাইনাইট আমরা করতে পারবো না। ওকে, এই কনসেপ্টটা যদি বুঝো তাহলে এখন অপেম দিয়ে যে সার্কিটগুলো আছে এগুলো আমরা দেখব। দ্য ফার্স্ট সার্কিট ইজ ইনভার্টিং অপেম, এটা তোমরা চ্যাপ্টার 9 এ দেখেছো। এখন এটার ডেরিভেশনটা আমরা একটু দেখব। ডেরিভেশনটা কি, যে এখানে একটা ইনপুট থাকবে, এখানে একটা আউটপুট থাকবে। ইনপুট আর আউটপুটের মাঝখানে V1 থাকবে, হুইচ ইজ দ্য নেগেটিভ টার্মিনাল। আর পজিটিভ টার্মিনালটা কি থাকবে? গ্রাউন্ড করা থাকবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এখন আমরা এই সার্কিটটাকে সলভ করার জন্য দুটো কনসেপ্ট ইউজ করব। একটা কনসেপ্ট হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অলমোস্ট জিরো, সরি ইনফাইনাইট। তার মানে কি ইনপুট এদিক দিয়ে কোনো কারেন্ট কি পাস করবে না। তার মানে কি IA উইল বি অলমোস্ট কি জিরো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। IA যদি অলমোস্ট জিরো হয়, খেয়াল করো, IA যদি অলমোস্ট জিরো হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা লিখতে পারি না যে I1 is equal to minus I2? I2 ডিরেকশনটা উল্টা করে দেওয়া হয়েছে, এই জন্য মাইনাস I2 লিখেছি। ডান দিকে দিলে এটা I2 লিখতাম। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি না, ইয়েস স্যার। কারণ এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, এদিকে অলমোস্ট জিরো কারেন্ট, এটা জিরো। এটা আমরা কোথা থেকে পেয়েছি? বিকজ
zi is almost কি infinite. That's why I is 0. তাহলে আমরা we can write I1 is equal to minus I2. ঠিক না? Is that clear? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন এটা যদি ক্লিয়ার হয়, এখন আরেকটা জিনিস আমরা দেখবো, গেইনের কনসেপ্টটা নিয়ে আসবো। a is equal to almost infinite. এখানে দেখো আমাদের আউটপুটের ইকুয়েশন কি, v2 minus v1 না? v2 এখানে কত? 0, ঠিক কিনা? তাহলে v0 is equal to a into 0 minus v1, ঠিক কিনা? Is that correct? Yes, sir. তাহলে এখানে v1 এর ভ্যালু কত? v0 divided by a, which is almost কি 0, because a is almost infinite. Is that clear? Is that clear? এটাই আমরা এখানে লিখেছি, since a is large v1 should be almost 0, কারণ অপ এম্পের কাজই হচ্ছে v1 আর v2 এর ডিফারেন্সটাকে 0 করে দেওয়া। তার মানে এটা যদি 0 হয় v1 টাও 0 করে অটোমেটিক্যালি 0 করে ফেলবে, সে v1 টাকে অলমোস্ট 0 করে দিবে, কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে দিবে না। সে v1 কে 0 করে দিবে, বাট দেয়ার উইল বি নো কারেন্ট গোয়িং থ্রু দ্যাট v1 টার্মিনাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস পেলাম দুটো ইয়া থেকে। একটা হচ্ছে গেইনের ফর্মুলা থেকে আমরা পেলাম v1 is equal to 0, আর এটা পেলাম ইম্পিডেন্সের কনসেপ্ট থেকে আমরা পেলাম কি I is 0। এই দুটো আমরা পেলাম, v1 0, I is 0। এখন v1 I is যখন 0 তখন আমরা এই ইকুয়েশনটা লিখেছি, আর v1 যখন 0 তখন আমরা এটা এভাবে লিখতে পারি যে I1 আমরা লিখতে পারি, v1 যদি 0 হয় I1 should be equal to vi minus v1, v1 টাকে আমরা 0 বলছি, ডিভাইডেড বাই কি z1। সো v1 যদি 0 হয়ে যায় তাহলে এটা হবে vi ডিভাইডেড বাই z1, ঠিক আছে না? একই রকম ভাবে I2 কি লেখা যায়? I2 লেখা যায় যে v0 minus v1 ডিভাইডেড বাই z2। এই v1 টা যদি 0 হয়ে যায় তাহলে এটা কি লেখা যায় বলো? v0 বাই z2 লেখা যায় না? তাহলে একটা হয়ে গেল v1 বাই z1, আর একটা হচ্ছে vi বাই z1, আর একটা হচ্ছে v0 বাই z2। ইজ দ্যাট ক্লিয়ার? এখন এটা এই দুটো জিনিস এখানে আমরা রিপ্লেস করব, এই যে এই ইকুয়েশনে রিপ্লেস করব। রিপ্লেস করলে আমরা কি পাই যে I1 is equal to minus I2, I1 এর ভ্যালু বসাও, তাহলে একটা হচ্ছে vi divided by z1 is equal to minus I2, I2 is equal to v0 divided by z2। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এখন কি পাই? এই ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাই, এই ইকুয়েশন থেকে এটা আমরা পেয়ে যাই v0 divided by vi is equal to minus z2 by z1, এটা আমরা পেয়ে যাই। Is it clear now? Is that clear now? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট এবং এই কনসেপ্টটা এখানে দরকার আছে যে ইনপুট কারেন্ট অলমোস্ট 0, এই টার্মিনালের ভোল্টেজটা অলমোস্ট 0 বিকজ এটাও 0। তো এই দুটো কনসেপ্ট যদি আমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তখন আমরা ইকুয়েশন লিখতে পারবো যে I1 should be equal to I2 এবং I1 সমান vi divided by z1, similarly I2 is equal to v0 divided by z2, এটা আমরা লিখতে পারবো। আর এই দুটো লিখে আমরা ইকুয়েশনে যখন বসাবো তখন আমরা এটা পেয়ে যাচ্ছি v0 by vi is equal to minus z2 by z1. So that is the formula we have been using in chapter 9. চ্যাপ্টার 9 এ এই ফর্মুলাটাই কিন্তু আমরা ইউজ করেছি। এই ফর্মুলার উপর ভিত্তি করে সব কন্ট্রোলার গুলো তৈরি হয়েছে, পিটি কন্ট্রোলার, পিআই কন্ট্রোলার, হ্যাঁ, ওগুলো কিন্তু এই ফর্মুলার উপর ভিত্তি করে এই কনফিগারেশন দিয়ে আমরা তৈরি করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটার উপর তোমরা ছোট অঙ্ক করতে পারো। এখানে একটা ছোট্ট, এটা কিন্তু একটা পিআইডি কন্ট্রোলার, খেয়াল করো।
এটা প্যারালাল ব্রাঞ্চ, এটা সিরিজ ব্রাঞ্চ, এটা দিস ইজ দ্য পিএটি কন্ট্রোলার। সো তোমরা কিন্তু চাইলে এটার ট্রান্সফার ফাংশনটা বের করতে পারো। হোয়াট ইজ দ্য ট্রান্সফার ফাংশন? কিভাবে বের করতে পারো? Z1 টা বের করে নিবা। Z1 হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কিভাবে বের করে? Z1 এর ভ্যালু কিভাবে বের করবা? মনে আছে? ওই যে প্যারালাল যে ফর্মুলা, দ্যাট ইজ R1 into 1 by C1s divided by R1 plus 1 by C1s. এটাই এখানে সংক্ষেপে এটাই এইভাবে লেখা হয়েছে। এটা উল্টা করে লিখেছে। হ্যাঁ, এটা এইভাবে লিখতে পারো তোমরা যে 1 by, আর এখানে 1 by R1 plus 1 by C1s এভাবে লিখেছে। বুঝছো? এভাবে লেখা যায়। যেভাবে লেখো না কেন তুমি কি পেয়ে যাবা? Z1 পেয়ে যাবা। ইজ ইট ক্লিয়ার? তাহলে তুমি এখানে Z1 পেয়ে যাচ্ছ। Z1 এর ভ্যালু আমি যদি একটু সিম্বলিক ফরম্যাটে, আমি ভ্যালুটা পরে বসালাম, আগে সিম্বল দিয়ে লিখে ফেলি সহজ করার জন্য। তাহলে এখানে কি আসবে? উপরে আসবে R1 আর নিচে আসবে R1 C1s plus 1, এটা আসবে। দ্যাট ইজ দ্য Z1। Now Z2 তে কি আসবে? What will be the in the Z2? Z2 is series combination, that is R2 plus 1 by C2s. এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো C2s R2 C2s plus 1. So that is your Z2. Now you can find the GC. GC is nothing but GC টা কি হবে? GC টা হবে এখন কি, মানে Z1 ফর্মুলাটা হচ্ছে -Z2 ডিভাইড বাই Z1। তাহলে এখন -Z2 এর মধ্যে বসাও। মানে Z2 তে কি আছে? -Z2 Z2 এর মধ্যে কি আছে? R2 C2s plus 1 divided by C2s divided by Z1। তাহলে Z1 টা উল্টা হয়ে যাবে, রাইট? R1 আর উপরে হবে R1 C1s plus 1। Is that clear? তাহলে এটাই হচ্ছে তোমার সেই ট্রান্সফার ফাংশন। এখানে দেখো, এখানে দুইটা জিরো আছে, একটা পোল আছে। খেয়াল করেছো তোমরা? এখানে কি আছে? এই যে দেখো, এখানে একটা s, এটা ফার্স্ট অর্ডার টার্ম, এটা কিন্তু একটা ফার্স্ট অর্ডার টার্ম, একটা ফার্স্ট অর্ডার ফ্যাক্টর, আর এখানে একটা s আছে, মানে দুইটা জিরো, একটা পোল আছে। এটাই হচ্ছে সেই পিআইডি কন্ট্রোলার। এখন তুমি R2 C2 এই ভ্যালুগুলো বসালে বাকি জিনিসগুলো তোমরা পাবা। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? Can you do that? আর কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্তই, এবং নেক্সট ক্লাসে আমরা বাকিটা দেখব। আমাদের তো সময় শেষ হয়নি না? 1:40 পর্যন্ত না? 1:40 পর্যন্ত। আচ্ছা, আমরা এটা শেষ করে দিই। 1:40 পর্যন্ত, আরো 5 মিনিট সময় আছে। আমি ভুল মনে করেছিলাম 1:30। সো লেটস মুভ অন। তো এখানে আমরা দেখলাম আমরা Z1 বের করব, প্যারালাল কম্বিনেশন, Z2 বের করব, সিরিজ কম্বিনেশন, দেন উই পুট ইন দ্য ফর্মুলা -Z2 by Z1, আমরা এরকম একটা কন্ট্রোলার পাবো, which is PID কন্ট্রোলার। এখন আমরা দেখব সেকেন্ড অপ-এম্প সার্কিট, which is নন ইনভার্টিং অপ-এম্প। এর আগেরটাকে আমরা ইনভার্টিং অপ-এম্প বলছি। কেন জানো? কারণ আগেরটার মধ্যে একটা মাইনাস সাইন আছে ফাংশন, এর জন্য এটাকে ইনভার্টিং অপ-এম্প কনফিগারেশন আমরা বলে থাকি। বাট এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা দেখব কোনো মাইনাস সাইন থাকবে না এটা ট্রান্সফার ফাংশন। সো এটা ডেরিভেশনটা আমরা একটু দেখে নিই কিভাবে এটা কাজ করে। সো এখানে আমরা, দিস ইজ দ্য V0, VI টা
দেখো পজিটিভ টার্মিনালে সরাসরি কানেক্টেড, ইনপুটটা সরাসরি পজিটিভ টার্মিনালে কানেক্টেড। আগে সার্কিটে কি ছিল, ইনপুটটা সরাসরি কি গ্রাউন্ড করা ছিল, সরাসরি গ্রাউন্ড করা ছিল। ইনপুট কোথায় ছিল, আগের সার্কিটের ইনপুট এখানে ছিল, নেগেটিভ টার্মিনালটার সাথে লাগানো ছিল, আর নেগেটিভ টার্মিনাল এবং আউটপুট টার্মিনালের মাঝখানে একটা ইম্পিডেন্স ছিল, রাইট? সো এটাকে আমরা বলছি Z2, এটাকে আমরা বলছি Z1। সো this was the inverting op amp. Compared to that, আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুটটা সরাসরি পজিটিভ টার্মিনালে লাগানো আছে, আর আউটপুট এবং গ্রাউন্ডের মাঝখানে দুটো ইম্পিডেন্স আছে, Z2 and Z1। এটা রেজিস্ট্যান্স ঠিক না, এখানে রেজিস্ট্যান্স বা অন্য যে কোনো কম্বিনেশন হতে পারে। Is that clear? Yes, sir. ওকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, এখন আমরা দেখব যে এটার ট্রান্সফার ফাংশন বের করতে গেলে আমাদের ইকুয়েশনটা কিরকম হবে। ইকুয়েশনটা আসলে সোজা, আমাদের বেসিক কি হচ্ছে যে দুটো টার্মিনালের ভোল্টেজটাকে কি করে ফেলে, V2 মাইনাস V1টাকে কি করে ফেলে বলো, অলমোস্ট জিরো করে ফেলে। অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইনপুটের ডিফারেন্সটাকে জিরো করে ফেলা। তাহলে এখানে যদি VI দেই তাহলে এখানে কি আসবে, আসলে সেম আসবে স্যার, VI-টাই আসবে, রাইট? V1 এর জায়গায় কি আসবে, V1টা আসলে কি হয়ে যাবে, VI হয়ে যাবে, ঠিক আছে? বিকজ কেন কেন হয়ে যাবে বলো, সামেশন তো জিরো হতে হবে স্যার। কারণ হচ্ছে ওই যে আমরা আগেই বলেছি V0 is equal to A into ফর এক্সাম্পল এই ক্ষেত্রে VI minus V1, রাইট? সো যেহেতু এটা ইনফাইনাইট, তাহলে VI minus V1 is equal to V0 by A। যেহেতু এটা ইনফাইনাইট আর V0 টা তো ফাইনাইট, সো ইট শুড বি অলমোস্ট কি জিরো। এটা জিরো হলে VI শুড বি ইকুয়াল টু V1। Is that clear? Is that clear? So এটা যদি হয়, এখন দেখো এখন আমার সার্কিটটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন এটাকে সলভ করা মোটেও একদম সহজ একটা জিনিস। সো এটা যদি অলমোস্ট VI হয়, তাহলে আমরা এখন VI-টাকে আমরা এভাবে লিখতে পারি, V0 VI ইজ ভোল্টেজ ডিভাইডিং রুল দিয়ে লিখতে পারি যে VI is equal to V1 which is equal to voltage dividing rule। দেখো V0টাকে আমরা ডিভাইডিং রুল দিয়ে এখানে ভাগ করছি, হ্যাঁ? V0 এর সাথে কি দুইটা রেজিস্ট্যান্স Z2 Z1 আছে, Z1 এর উপরে V1 আছে, রাইট? ঠিক আছে, সো আমরা এভাবে ভোল্টেজ ডিভাইডিং, আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। সো আমরা বলছি VI almost equal to V1 which is equal to ভোল্টেজ ডিভাইডিং রুল। দেখো V0 এবং গ্রাউন্ডের মাঝখানে Z1 Z2 আছে, রাইট? গ্রাউন্ড হচ্ছে 0 ভোল্টেজ ফর এক্সাম্পল। সো আমরা লিখতে পারি V0 ইনটু Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। এভাবে লেখা যায় না? ভোল্টেজ ডিভাইডিং রুল দিয়ে দেখানো যায় না যে V1টা হচ্ছে Z1 এর অ্যাক্রসে ভোল্টেজ, আর V2টা হচ্ছে Z1 প্লাস Z2 এর অ্যাক্রসে ভোল্টেজ। ইজ দ্যাট ক্লিয়ার? ভোল্টেজ ডিভাইডিং রুল দিয়ে এভাবে দেখানো যায়। তাহলে এখন দেখো, এখন এটা খুব সোজা। তাহলে এখন আমরা লিখতে পারি V0 as, এটা যদি ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাই, V0 as ডিভাইডেড বাই VI is equal to কি লেখা যায়, Z1 plus Z2 divided by Z1। That's it. ওই যে ইনপুট ওই যে গেইনের কনসেপ্ট এখানে আমরা ইউজ করেছি, গেইন ইনফাইনাইট হলে এই জিনিসটা হবে, V1 আর VI একই হয়ে যাবে, ওই কনসেপ্ট আমরা এখানে ইউজ করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই ট্রান্সফার ফাংশনটা আমরা পেয়ে যাই। ওকে,
সো এখানে অবশ্যই এটা একটু ডিফারেন্ট ওয়েতে ডিরাইভ করা আছে, আমি আর এখানে যাব না, কিন্তু তোমাদের এই ট্রান্সফার ফাংশনটা ইউজ করতে হবে, z1 plus z2 divided by z1. তো আমরা এটা ইউজ করব, একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা ইউজ করব। ফর এক্সাম্পল স্যার ক্লাস 10 ওভার হয়ে গেছে। z1 this is a z2, তো তোমরা এটা সলভ করতে পারো। z1 is equal to the series combination, z2 is the parallel combination. Now you can solve it. v0 by vi should be equal to কি z1 plus z2 divided by কি ছিল z1 না? সো এটা দিয়ে তোমরা সলভ করতে পারো, তোমরা যেটা পাবা সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ইজ দ্যাট ক্লিয়ার? আজকে এই পর্যন্ত। সো দুটো ওপেন সার্কিট আমরা এখানে দেখলাম, দুটো ট্রান্সফার ফাংশন আমরা দেখলাম, এই ট্রান্সফার ফাংশন দিয়ে দুটো ম্যাথ আমরা এখানে দেখলাম, তোমরা এটা একটু প্র্যাকটিস করবে। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানেই শেষ করছি। স্যার একটা কথা বলতাম। অবশ্যই বলো। স্যার আমাদের যে সিটি গুলো হবে নেক্সটে, এগুলো স্যার ওই আমাদের কি বলে লিখিত হলে স্যার ভালো হয় স্যার, কুইজ। হ্যাঁ, লিখিত হলে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য লিখিতটাই নিব হয়তোবা, কারণ তোমাদের যদি কোনো ডিজাইন করতে বলি চ্যাপ্টার 9 থেকে, সেটা আসলে কুইজ আকারে নেওয়াটা ডিফিকাল্ট। আবার এই চ্যাপ্টারের সেটাও ডিফিকাল্ট। হ্যাঁ, তো কুইজে আসলে নেওয়াটা সম্ভব না। কুইজটা ওই আগের চ্যাপ্টারের জন্য ঠিক ছিল, চ্যাপ্টার 4 বা 7 এর জন্য বেসিক কিছু কনসেপ্ট বোঝার জন্য, কিন্তু এখানে কিন্তু তোমাকে ডিরাইভ করতে হবে ট্রান্সফার ফাংশনটা। সো এটা আসলে কুইজ আকারে নেওয়াটা আসলে কি ডিফিকাল্ট। হ্যাঁ, তোমাকে ওই যে রিটেন সিটি হিসেবেই আমাদের নিতে হবে। সো আজকে আমরা এখানে স্টপ করছি আমাদের রেকর্ডিং।